নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেল গল্পবৃত্ততে সকলকে স্বাগত। আজ নাথ পাবলিশিং থেকে প্রকাশিত আদিম কলকাতার ভুতুড়ে বাড়ি ও অন্যান্য এই গল্প বইটি থেকে বারিদ বরণ ঘোষের হাইকোর্টের চত্বরে গলাকাটা ভূত। তো দেরি না করে শুরু করছি আজকের গল্প, হাইকোর্টের চত্বরে গলাকাটা ভূত। কলকাতা হাইকোর্টে প্রেতাত্মার ঘোরাফেরা নিয়ে নানান মুখরোচক গল্প আছে। অন্তত দুটো কাহিনী তো বেশ, যাকে বলে মুখরোচক। তাই একসময় লোকের মুখে মুখে ফিরত এসব গল্প বলিয়েরা এই উচ্চ আদালতেরই কর্মী ছিলেন। এখন 2-4 জন পুরনো কর্মীকে জিজ্ঞেস করে দেখেছি, তারা বলেছেন আমরা শুনেছি বটে, তবে নিজের চোখে দেখিনি। ভূতনাথ অবশ্য একদিন বলেছিল, ভূতনাথের খোঁজ নিতে গিয়ে শুনি তিনি কবেই ভূত হয়ে গেছেন। গল্প বলছি বটে, কিন্তু যারা এসব বলে গেছেন তারা যে চাক্ষুষ প্রমাণ দিয়ে গেছেন তাকে উড়িয়ে দিতে পারি এমন সাধ্য নেই, কারণ তারা অশরীরী। কখন কি যে ঘটে যায়, তার চেয়ে সেই শোনা ইতিহাসটাই আবার শোনানো যাক। ক্যালকাটা হাইকোর্টের ইন্ডিয়ান ল রিপোর্টসে এখন এসব কথা ঠাঁই পেয়ে গেছে। তখন আখুড়ে প্রমাণ থেকে সেই ভৌতিক কথাগুলি উপহার দেওয়া যেতে পারে। হাইকোর্টের দোতলায় যে লাইব্রেরিটি আছে তার নাম অ্যাডভোকেট লাইব্রেরি। তার পাশেই স্টেটমেন্ট সেকশন। ভজহরি পৈতুণ্ডী মশাই একমনে কাজ করে চলেছেন। অফিসে ছুটি হয়ে যাওয়ার অনেক পরেও। শীতের রাত্রি, ঘড়িতে 8টা ছুঁই ছুঁই। পাশে বসে আছেন তার সহকারী মনমোহন ঘোষাল মহাশয়। দুজনেই একই দিকে থাকেন, একসঙ্গেই ফেরেন। বড়বাবু ভজহরির কাছে এসে মনমোহনবাবু বললেন, স্যার, একটু আসছি ছোট বাইরে থেকে। চশমাটিকে নাকের ডগায় ঝুলিয়ে তার ফাঁক দিয়ে বড় বড় গোল করে চোখ দুটোকে আরো গোলাকার করে পৈতুণ্ডী মশাই কি যেন ঠাউর করে দেখতে লাগলেন। তারপরে বললেন, জজ সাহেবদের এজলাসের দিকে যে পেচ্ছাপখানা আছে সেদিকটাই না যেও না বাবু। এই স্টেটমেন্ট সেকশনে পিছন দিকে যে আড়ালটা আছে সেখানে যাও। দরজার পাল্লা নেই বটে সেখানে, তবে রাত বিরেতে তো সেখানে আর লোকজন যাচ্ছে না। আগে হ্যাঁ, তাই যাব। বললেন বটে আগে, কিন্তু ওই নরকখণ্ডের দিকে যেতে তার এতটুকু ইচ্ছে হলো না। হেঁটে জজ সাহেবের এজলাসের পাশের টয়লেটেই যাবেন ঠিক করলেন। বিশাল করিডোরটা, শেষটায় কে দাঁড়িয়ে আছে অপর প্রান্ত থেকে তার নজর করে দেখাটাই মুশকিল। সেই লম্বা করিডোর ধরে স্থূল দেহটাকে টেনে নিয়ে যেতে যেতে রাতের নির্জনতায় তার পায়ের ভারী আওয়াজটা স্পষ্ট যেন নিজের কানেই প্রতিধ্বনিত হতে লাগলো, এবং তাতেই যেন গা ছমছমানিটা বেড়ে গেল। কেন যে বড়বাবু ফুট কেটে বলে দিলেন ওদিকে যেও না হে। হঠাৎ নিজের পায়ের আওয়াজ ছাপিয়ে আর একটা আওয়াজ করিডোরের শেষ প্রান্ত থেকে ভেসে আসতে লাগলো, ঝমঝম ঝমঝম। কান পাততেই ঘোষাল মশাইয়ের মনে হলো কেউ যেন তোড়া পড়ে হাঁটছে, ঝমঝম ঝমঝম ঝমঝম। থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। হঠাৎ করে মনে হলো তার বুকের সমস্ত রক্ত জল হয়ে গেছে, আর তারপরেই বুকের স্পন্দনও যেন একেবারে থেমে গেছে। একটা অর্থহীন নিষ্পলক চোখে তিনি দেখতে পেলেন জাজেস কোর্টের প্রায়ন্ধকার করিডোর ধরে একটা মেয়ের কবন্ধ মূর্তি যেন হেঁটে আসছে।
তারই প্রতিটি পদক্ষেপে আওয়াজ উঠেছে ঝমঝম ঝমঝম। এবং আরো অবাক চোখে মনমোহনবাবু দেখলেন, তাকে দেখতে পেয়েই সাজগোজ করা কবন্ধ মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং মিলিয়ে গেল জাস্টিস সৈয়দ আমির আলী সাহেবের স্মৃতিফলকটার আড়ালে। কন হ্যাঁ বলতে গিয়েও তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। চকিতে তার মনে পড়ে গেল হাইকোর্টের পাহারাদার ত্রিবেণী ওঝার কথা। বাবু, খুব খতরনাক ওরা, हर अधिहर राते ओरा फिन फिन करके आसे और मिलिए भी जाए। ভাবতে ভাবতেই ঘোষাল মশাই জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে ঘোষালের পর আসতে দেরি দেখে পতন্ডি মশাই কোনো এক অজানা আশঙ্কায় সিট ছেড়ে উঠে করিডোরে এসেই দেখেন অনতি দূরে ঘোষাল পড়ে রয়েছে, আর একটা দারুণ ঝলমলে ঘাগরা পরা মেয়ে, সে কবন্ধ, হাত দিয়ে ঘোষালের মুখে জলের ছিটে দিচ্ছে। পতন্ডিকে দেখেই সে হাওয়ায় মিলিয়ে গেল। রাম নাম জপতে জপতে তিনি কোনো ক্রমে ঘোষালের হাত ধরে তাকে উঠিয়ে নিজের সেকশনে নিয়ে এলেন। রাম 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 রাম। এক গ্লাস ঠান্ডা জল খাইয়ে পাহারাদারকে ডেকে ঘরে তালা দিয়ে নিচে নেমে একটা পথ চলতি টাঙা ডেকে উঠে বসলেন। পরের 3 দিন অফিসে ছুটি নিতে হয়েছিল তাকে। কে ওই কবন্ধ মহিলা দামি সাজসজ্জায় এত রাত্রে ঘুরে বেড়ায়? হাইকোর্টের দেওয়ালগুলো এখন আর ফিসফিস করে কিনা জানি না, কিন্তু এখানেই জজ সাহেবের এজলাসে একটা দরখাস্ত জমা পড়েছিল, যার বয়ানটা ছিল অনেকটা এই রকম। আমার শরীর কিছু সময় ধরে ভালো যাইতেছে না। মহামান্য আদালত নজদিকে আমার নিবেদন হয় কি কমন প্রস্টিটিউটের রেজিস্ট্রি বই থেকে আমার নাম কাটিয়ে দেওয়া হোক। কে এই কমন প্রস্টিটিউট? সাধারণ গণিকা? এ তো সাধারণ নয়, যে এমন দরখাস্ত করে সে তো সাধারণ বেশ্যা হতে পারে না। সত্যিই সে সাধারণ ছিল না। হাজার খরিদ্দার মনোরঞ্জন করতে পারে যে আপন রূপের ছটায় হাজার লোকের দিল যে লুটে নিতে পারে, সে আপাত দৃষ্টিতে বারোয়ারি নারী হতে পারে, কিন্তু বেশ্যাদের যে ভালোবাসতে নেই, এই ফর্মুলাতে সে শেষ অবধি আস্থা রাখতে পারেনি। তাই অসাধারণ বেশ্যা বই কি, নইলে শরীর খারাপের অজুহাত তো নেহাতি একটা বাহানা। আসলে সে মন দিয়ে ফেলেছে মাঝারি মাপের এক ব্যবসাদার শালিগ্রামের কাছে। ঠিক করেছে শালিগ্রামকে সে বিয়ে করবে, আর 5টা ঘরোয়া বউদের মতো সেও স্বামী চাই, সংসার চাই, আর সন্তান তো চাই। ঘেন্না ধরে গেছে তার এই হাজার ভাতারির জীবন। কতজনকে মন দেওয়ার অভিনয় সে করবে? তারপরে যখন যৌবনে ঢল নামবে তখন কি করবে? এত যে ভালোবাসার ছল করে মর্দ মানুষগুলো, তার দিকে ফিরেও তাকাবে না। বুড়ো বয়সে স্বামীর কোলে মাথা রেখে মরার যে কি সুখ, সেই গেরস্থ গিন্নিদের দেখে বুঝে নিতে পেরেছে। সতী নারীর মতো ঘর সংসার করার ইচ্ছে থেকেই পন্না নারী সোনাগাছির ডাক সাইটে মক্ষীরানী নিস্তার রাউত কোর্টে এইরকম একটা দরখাস্ত জমা দিয়েছিল তার উকিলের মারফতে। গণিকার ঘর সংসারের বাসনা নতুন কথা নয়, কিন্তু হাইকোর্টের রেজিস্ট্রি বই থেকে তার নাম কেটে দেওয়া হোক, এমনতর আবেদন নতুন তো বটেই। আবার এও নতুন নয় যে কারো বা কয়েকজনের ভালো লাগার গণিকাকে কোনো একজন ফুসলিয়ে নিয়ে তার বাধা বাবুটি হয়ে বসবে। নারী মাংসখোর ওই মিনছেগুলো তো সইবে কেমন করে? অতএব নিস্তার রাউত দরখাস্ত করেছে,
অতএব তার আবেদন মতো কোর্ট সমন জারি করেছে নিস্তারের উপর। শরীর খারাপের দোহাই, তাও গণিকার। মেডিকেল এক্সামিনের জন্য নিস্তারকে কোর্টে হাজিরা দিতে হবে, কিন্তু নির্দিষ্ট দিনে আবেদনকারিনী হাজিরা দিলে না। তবে কি আর সবাই বিদায় নিলেও গভীর রাতে, হয়তো শেষ রাতে, শালিগ্রামের অঙ্কশায়িনী হয়ে তার বাহুবন্ধনে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে পড়েছিল, আর তাতেই সমন পেয়েও আসতে পারেনি কোর্টে নির্দিষ্ট সময়ে? সোনাগাছির ব্যাকরণ এইসব নিয়ম মেনে চলে না। তখন সেখানে একটা দারুণ তৎপরতা দেখা দিয়েছে। নিস্তারের অন্য বাবুরা তখন এককাট্টা হয়ে শালিক পাখির গলাটি টিপে ধরতে। শালিককে তারা অনেক করে বোঝালো, খারাপ মেয়েরা কখনো ঘর করে না হে। শালিকের তখন টাকার গরম, আর ঘর সংসার না করুক, একটা ডাক সাইডে পরীর মতো সুন্দরী মেয়ে তার ঘরের বিছানায় তার আঁশ মেটাচ্ছে, এই ভাবনাতেই মশগুল। সহ খরিদ্দারদের পরামর্শ সে কানেই তুলল না, আর তাতেই তাদের মাথায় খুন চেপে গেল। নিস্তারের সঙ্গে খুব মাখামাখি ছিল এমন এক জমিদার পুত্তরকে দিয়ে শত্রুদের মুখে ছাই দিতে লাগলো তারা। জমিদার নন্দন সোজা থানায় গিয়ে হাজির। পুলিশে এজাহার দিয়ে জানালো যে শালিগ্রামটা নেমোখারাম। সে রাড়খোর নিস্তারকে লাগিয়ে নিস্তারকে বকশিস ইমাম নজরানা হজম করে বসে আছে। নিস্তার হারামজাদিটাও কি কম? সে শালিগ্রামকে বিয়ে করবে বলে তাদের দেওয়া সব কিছু শালিগ্রামকে দিয়ে বসেছে। এখন রেজিস্টার্ড বেশ্যাটা খাতা থেকে নাম কাটিয়ে সতী হয়ে তার টাকা নিয়ে সটকে যেতে চাইছে। হুজুর, এর একটা ভিত করে বসুন। দারোগাবাবুর বাঁ হাতের একটা মোটা খাম চালান হয়ে গেল পকেটে। জমিদার নন্দন বুঝতে পারলেন দাওয়াইয়ে কাজ হবে। হঠাৎ করে একদিন শালিগ্রামের বাড়ি সার্চ করে বসলো পুলিশ, এবং অভিযোগ মতো তার বাড়ির নিস্তারকে দেওয়া হলো জমিদার পুত্রের সব গয়নাগাটি, টাকা কড়ির হদিশ পেয়ে গেল। সকালবেলা স্নান করে চুল আঁচড়াচ্ছিল নিস্তার। খবর এলো জমিদার পুত্র তার আদরের গুইবাবুর দেওয়া মালপত্র শালিগ্রামের বরানগরের বাড়ি থেকে পুলিশ পেয়ে গেছে। নিস্তারই যে সব তাকে দিয়েছে, শালিগ্রাম যে চুরি করেনি, এই সত্যটা যে পুলিশের কাছে বলার জন্য বের হতে চাইল, কিন্তু শুনল যে পুলিশ বমাল পেয়েই একটু দেরি না করে শালিগ্রামকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে গেছে। পোড় খাওয়া নিস্তার তার মাথা ঘুরতে লাগলো। তার চোখের সামনে গুড়িয়ে গুড়িয়ে যেতে লাগলো তার সংসার করার বাসনার প্রাসাদ। আর তো কদিন পরেই আদালতে তার নাম কাটা হয়ে যাবে, এবং সে কাটা হয়ে গেলেই সে বিয়ে করে সংসার বাঁধবে। আদালত বলল, শুধু শালিগ্রামকে ধরলেই হবে না, নিস্তারকেও কোর্টে হাজিরা দিতে হবে। একবার তাকে সমনে পাঠিয়েও আদালতে তাকে আনা যায়নি, আবার তাকে সমন পাঠাও। আগের ব্যাপারে নিস্তারই তো তার ঘৃণ্য ব্যবসা থেকে নিস্তার পেতে দরখাস্ত করেছিল। এখন সেই নিস্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলায় হাজির হবার সপিনা পাঠালো। দুবার সমন গেল, তবুও হাজির হলো না নিস্তার। কি হয়েছে তার? 1881 সালের এই ইতিহাসের কথা মনে রেখে কি হয়েছিল তার এই প্রশ্ন আজ হয়তো কেউ করে না, কিন্তু কিছু তো একটা হয়েছিল। যেটা হয়েছিল তা পুলিশ তদন্ত করে 2 দিনের মধ্যেই জানতে পারল, যখন শালিগ্রামের বরানগরের বাড়ি থেকে একটা পচা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। দরজা ভেঙে পুলিশ দেখল নিস্তার রাউতের দেহটা শালিগ্রামের শোবার ঘরের মেঝের উপর পড়ে আছে, আর তার মুন্ডুটা একেবারে লোপাট। পুলিশ তল্লাশি চালিয়ে যেটা উদ্ধার করতে পারেনি।
পরনে বাইজির ঘাগরা, পায়ের উপর তোড়া, মেঝেতে রক্তের চাপ শুকিয়ে কালো হয়ে গিয়েছে। গোটা শরীরে মাছি ভনভন করছে। দেহটাকে মর্গে পাঠিয়ে পুলিশ করোনারের রিপোর্ট আদালতে জমা দিল। ঘটনাটি ঘটেছিল 1881 সালের 2রা জুন। আধুনিক সময়ে হাইকোর্টের পশ্চিমাংশে, যেটাকে বলে সেন্ট্রাল রক, সেখানে জাজেস করিডোরের ঠিক নিচে, একেবারে নিচের তলায় ছিল হাজতটা। মোটা মোটা রড দেওয়া দু একটা খড় আজও দেখতে পাওয়া যায়। হাইকোর্টে যারা পরে চাকরি করতে এসেছেন, তাদের মধ্যে যারা রাত্রির পর্যন্ত থেকেছেন অথবা যারা নৈশ প্রহরী, তাদের মধ্যেই অনেকেই শুনেছেন তোড়া পড়ে হেঁটে যাওয়ার শব্দ, ঝমঝম ঝমঝম। মনমোহনবাবু তো ওই আওয়াজটাই শুনেছিলেন, আর দেখেছিলেন একটা কবন্ধ নারীর মূর্তি। সেকালের লোকেদের মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছিল যে শালিগ্রামের সন্ধানেই সেদিনও ওই গলাকাটা নিস্তার রাউতের প্রেতাত্মা আজও ঘুরে বেড়ায় ওই হাজতের শক্ত গরাতগুলো পার হয়ে। ভালোবাসা তবে কি পরজন্মেও অথবা অশরীরী জীবনে প্রবাহিত হয়ে আসে? সে তো মমতাময়ী হতে চেয়েছিল, নইলে হতচেতন মনমোহনবাবুর চেতনা ফেরানোর জন্য জলের ছিটে দিতে যাবে কেন? এ কি স্বপ্ন না মায়া? স্বপ্ন নু, মায়া নু। প্রেতাত্মাও কি এমনি করেই সান্নিধ্য সুখ পেতে চায়? কে দেবে উত্তর? হাইকোর্টে ভূতের ঘোরাফেরা নিয়ে আরেকটি গল্প বলার আগে একটা জরুরি কথা জানানো দরকার। এখানে কাজে অকাজে বহু মানুষ প্রতি কাজের দিনে আসেন। ছুটির দিনেও কিছু মানুষ তো থাকেনি। এই বই পড়ে পাছে কেউ অস্বস্তি বোধ করেন, সেজন্য আগে ভাগে জানিয়ে রাখি যে এখানে যেসব অশরীরী আত্মারা বসবাস করতেন, এখনো করেন কিনা হলপ করে বলতে পারবো না, তারা কোনো কারণেই কাউকে ভয় দেখাননি কোনোদিনই। তারাও তো জানেন এটা আদালত। অকারণে হুমকি দিলে দায়রায় সোপর্দ হওয়ার সম্ভাবনা থাকবে এবং কবি তাপিসের মতো ফাঁসির দড়িতে ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে। বিচারকদের অবশ্য তারা মিলর্ড বলতে চাইতেন কি না সে বিষয়ে আদালতের পুরনো নথিতে তেমন কিছুর উল্লেখ পাওয়া যায়নি। 18 শতকের শেষের দিকে কবি তাপিসকে হাইকোর্টে সোপর্দ করেছিল স্বয়ং ব্রিটিশ সরকার। সে কথা সবিস্তারে বলার আগে হাইকোর্টে 50 বছর আগের স্ট্যাম্প ভেন্ডাররা যেখানে বসেন, সেখানের স্ট্যাম্প ভেন্ডার বটকৃষ্ণবাবুর অভিজ্ঞতার কথাটা বলে রাখা দরকার। তখন হাইকোর্টের কাজ শেষ হয়ে গেছে। বিচারকেরা তো অনেক আগেই চলে গেছেন, আইনজীবীরাও একে একে চলে যেতে আরম্ভ করেছেন। শীতের সন্ধ্যা, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে এসে গেছে। কর্মচারীরাও পাততাড়ি গোটাতে শুরু করেছেন। বটকৃষ্ণবাবুও তার কাগজপত্র বাক্সে রেখে বড় থামটার সঙ্গে একটা বড় শিকল দিয়ে বেঁধে আলো আধারি করিডোরটায় কয়েক কদম মাত্র এগিয়ে গেছেন। হঠাৎ শুনতে পেলেন কে যেন ওই কোণটায় দাঁড়িয়ে একটা কুজো থেকে জল ঢেলে খাচ্ছে। রাম রাম বলে দুটো হাত জোড়া করে কপালে ঠেকিয়ে কি সব যেন উচ্চারণ করে চলেছেন বটকৃষ্ণবাবু। এই শব্দ শোনা তো তার নতুন কিছু নয়। কতদিনই এমন সন্ধ্যাতে এই পিপাসার্থ একটা আত্মাকে এমনি করে পিপাসা মেটাতে শুনেছেন তিনি। কার আত্মা এমন পিপাসা কাতর? কে তিনি? এর উত্তর জানতে হলে সে সময়ের ভারতীয় রাজনীতির একটা সামান্য প্রসঙ্গ জানতে হবে। কারণ এই রাজনীতির পরিণতিতেই 1800 খ্রিস্টাব্দে কলকাতায় একজন কবি তাপিসকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল। কবি তাপিস বিদ্রোহী কবি বলাই ভালো।
তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিলেন। তিনি হায়দ্রাবাদের তৎকালীন নিজাম ও শাসনকর্তার সঙ্গে ষড়যন্ত্র করে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন। হাতে হাতেই তার ফল পেয়েছিলেন। তাকে গ্রেপ্তার করার পর এই হাইকোর্টেই তার বিচার করা হয়। এখানের হাজতেই তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। বেচারা একটু জল পান করতে চেয়েছিলেন, তাই প্রতিদিনই একটু একটু করে জলের মাত্রা কমিয়ে দিয়ে তাকে শুকিয়ে কাঠ করে দেওয়া হয়েছিল। ভারী সুন্দর দেখতে ছিলেন কবি তাপিস, একেবারে ফুলবাবুটি। ছিপছিপে দোহারা তীক্ষ্ণ নাসা আর মুখে হাসিটি লেগেই আছে। আর যখন ফাঁসি কাটে তাকে ঝোলানো হলো, একটা শক্ত শুকনো কঠোরগত চক্ষু প্রায় নিষ্পন্দ মানুষকে ঝুলিয়ে মারতে জল্লাদকে কোনো কষ্টই করতে হয়নি। সেই পিপাসার্ত আত্মা রাতের বেলায় এক অদৃশ্য জলপাত্র থেকে জল ঢেলে ঢেলে তার তিয়াস মিটিয়ে ফিরত এই হাইকোর্ট চত্বরে নিশীথে। ধন্যবাদ। এই ছিল আজকের বারিদবরণ ঘোষের হাইকোর্টের চত্বরে গলাকাটা ভূত। গল্প বলবো না সত্যি ঘটনা বলবো জানি না, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কেমন লেগেছে ঘটনাটা এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।